চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক শিক্ষক, বিশ্লেষক এবং উদ্যোক্তা ফয়সাল মুনির। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকেও। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই আপনার শৈশবকাল সম্পর্কে, আপনার শিক্ষা জীবন সম্পর্কে, কেমন কেটেছে, কোথায় কেটেছে? আমার জন্মটা হয়েছিল বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সংলগ্ন, বলা যায় যে একেবারে অজপা, মানে পাড়া গা বলতে যেটাকে বোঝায়, গন্ডগ্রাম বলতে যেটাকে বোঝায়, সেরকম একটা জায়গাতে। কি নাম ছিল? তো গ্রামটার নাম হচ্ছে বাইকোলা। এটা হচ্ছে শার্শা থানার অন্তর্ভুক্ত। শার্শা থানাতেই একটা গ্রাম। তো সেই জায়গাটা হচ্ছে আসলে মূলত আমার নানুর বাড়ি সেখানে আমার। তো আর এটা গন্ডগ্রাম বলছি এই অর্থে যে তখন আসলে মাটির ঘর ছিল, সেরকম একটা মাটির ঘরই কিন্তু আমার জন্ম। মাটির ঘর বলতে আমরা এখনও তো আসলে অনেক জায়গাতে তো মাটির ঘর দেখা যায়, কিন্তু ওই মাটির ঘরটা যেমনটা ছিল এরকম কিন্তু আর কোথাও কিন্তু আমি দেখিনি অন্তত। একদম রাজপ্রাসাদের মতো মাটির ঘর, সারা ঘরের ভিতর খালি পায়ে হেঁটে বেড়ালেও কিন্তু পায়ে কোনো ধুলি লাগতো না, এমনটা একটা মাটির ঘর। সেই জায়গাটাতে আমার বেশ কিছুটা ছোটবেলার কিছুটা সময় আমার কেটেছে। আমার বাবা তখন চাকরি করতেন, সেনাবাহিনীতে চাকরি করতেন। ওনার পোস্টিং ছিল হচ্ছে যশোর ক্যান্টনমেন্টে। পরে একটা সময়ে বাবা ওখান থেকে আবার চলে আসেন আমাদের নিজের শহরে, মানে দাদার বাড়ি বলতে যেটাকে বুঝে লক্ষ্মীপুর জেলায়। সেখানে সেভাবে একটা সরকারি হাই স্কুলে জয়েন করেন শিক্ষক হিসাবে। তারপরে সময়টুকু আমার লক্ষ্মীপুরে কাটে। এরপর সেখান থেকে হাই স্কুল পাস করলাম, ম্যাট্রিক পাস করলাম। তারপর ঢাকায় চলে এসে ঢাকা কলেজে ভর্তি হই, ইন্টারমিডিয়েট পাস করি সেখান থেকে। তারপর হচ্ছে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর আবার হচ্ছে শিক্ষা এবং গবেষণায় আমি আবার একটা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে। তারপর একটা পর্যায়ে এসে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর আবার MBA ডিগ্রিটা করি। এইভাবে মূলত আমার মানে শৈশব থেকে শুরু করে কৈশোর, তারপর যুবক বয়স পর্যন্ত পড়াশোনার সময়টা আমার এভাবে কাটে বিভিন্ন রকম পরিমণ্ডলে। পরিবারের সাপোর্ট তো ডেফিনেটলি ছিল, কতটা ছিল এবং সবচেয়ে বেশি অনুপ্রাণিত আপনাকে কে করেছে? অবশ্যই আসলে আমি অনুপ্রাণিত হয়েছি আমার বাবাকে দেখে। আমার বাবা তো শিক্ষক ছিলেন। উনি মানে বিভিন্ন স্তরে উনি শিক্ষকতা করেছেন। উনি যেটা হচ্ছে মানে হাই স্কুলের শিক্ষক ছিলেন, সরকারি হাই স্কুলের শিক্ষক ছিলেন। তারপর উনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, সেখানে উনি আবার জয়েন করেন। সর্বশেষ তিনি অধ্যাপক হিসেবে সেখান থেকেই অবসর নেন। তো আমি আমার বাবাকে দেখেছি ছোটবেলা থেকেই উনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। তার যে ছাত্ররা তার প্রতি যে একটা সম্মান প্রদর্শন করত, যে কোনো শিক্ষকের প্রতি যে একজন শিক্ষার্থী যে কোনো একটা ভক্তি শ্রদ্ধা, এটাই কিন্তু আমাকে মূলত আসলে বেশি আকর্ষণ করেছিল। আমাদের পরিবার, আমার মাও শিক্ষক ছিলেন। পরবর্তীতে হচ্ছে আমিও শিক্ষকতায় আসি। আমার স্ত্রী উনিও শিক্ষকতা করছেন এখনো পর্যন্ত। তো এভাবে আসলে মূলত পরিবারের তো একটা সাপোর্ট তো একটা তো ছিলই। টিচার এবং স্টুডেন্টের যে সম্পর্কটা হওয়া উচিত, ধারা থেকে তো ধারা আমরা তো পরিবর্তন হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে মানের উন্নয়ন হয়েছে এবং নতুন নতুন কিন্তু সাবজেক্ট ইনক্লুড হয়েছে এবং সব ক্ষেত্রে কিন্তু শিক্ষার পরিবর্তনটা পরিলক্ষিত, মানে আমরা দেখতে পাচ্ছি, পরীক্ষিত এবং আমাদের সামনেই সেটা বিদ্যমান। তো সেই জায়গা থেকে একজন স্টুডেন্ট একজন টিচারের কেমন সম্পর্ক হওয়া উচিত এবং এই প্রজন্মতে কি সেটা আদৌ আছে কিনা? শিক্ষার গুণগত পরিবর্তন কিন্তু হচ্ছে, কিন্তু সেই শিক্ষার গুণগত পরিবর্তনটা আমাদের শিক্ষার্থীরা কতটুকু নিতে পারছে বা নিতে পারছে কিনা, সেটা কিন্তু হচ্ছে একটা ব্যাপার। যে কোনো একটা দেখুন না, মানে শিক্ষাটা কিন্তু হচ্ছে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ঘটাবে। পরিপূর্ণ বিকাশ, এই পরিপূর্ণ বিকাশ বলতে তার হচ্ছে মানসিক বিকাশ, তার আবেগিক বিকাশ, তার হচ্ছে শারীরিক বিকাশও। কিন্তু শারীরিক বিকাশের জন্যই কিন্তু আমাদের বিদ্যালয়গুলিতে কো-কারিকুলার অ্যাক্টিভিটি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমগুলি কিন্তু পরিচালিত হচ্ছে। বিভিন্ন ধরনের খেলাধুলার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। একজন শিক্ষার্থী, একটা বাচ্চা ছেলে, একেবারে বাচ্চা একটা শিশু, সে প্রাইমারি স্কুল তাকে যদি অঙ্ক করানো হয়, একটা যোগ বিয়োগের অঙ্ক, সে যদি সেই যোগ বিয়োগের অঙ্ক শিখে, সে দোকানে গিয়ে 10 টাকা নিয়ে সে দোকানে গেল, 5 টাকা দিয়ে সে একটা সাবান কিনলো, 5 টাকা দিয়ে একটা সাবান কিনে সে যদি বাকি 5 টাকা নিয়ে সে যদি ফিরে আসতে না পারে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের এই কারিকুলামটা ব্যর্থ, আমার ওই স্তরের শিক্ষার পলিসিটাই ব্যর্থ। তো এটা দ্বারাই কিন্তু আসলে আমরা যদি আমাদের চারপাশে যদি তাকাই, আমরা কিন্তু দেখতে পাই এখন যে আমাদের ভুরি ভুরি জিপিএ কিন্তু বেরোচ্ছে, জিপিএ 5 নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেরোচ্ছে, হাই স্কুলে বেরোচ্ছে, কলেজেও বেরোচ্ছে, কিন্তু হচ্ছে
তাদের যে স্বাভাবিক যে একেবারে মানে সাধারণ যে জ্ঞানগুলি সেগুলি কতটুকু আছে এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে শিক্ষার ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, কিংবা আমাদের সবকিছু মিলিয়ে যুব সমাজ বা আমাদের যে তরুণ সমাজ রয়েছে, নতুন প্রজন্ম রয়েছে, তাদের আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, আপনার মতামত? দেখুন, একটা ব্যাপারটা হচ্ছে কি, একটা ভালো সিজিপিএ কিন্তু একটা ভালো ক্যারিয়ারে কিন্তু নিশ্চয়তা বহন করে না। আমাদের শিক্ষার্থীরা জিপিএ 5 পাচ্ছে অথবা জিপিএ 4-এর ভিতর তার 4 সিজিপিএ 4-এর ভিতর 4ই পাচ্ছে, কিন্তু আসলে যেটা হচ্ছে যে তার যে চাকরি করতে গেলে বা চাকরি খুঁজতে গেলে তার যেটা প্রয়োজন এমপ্লয়েবিলিটি স্কিল, সেটা কি সে কি পাচ্ছে? কোনো বিশ্ববিদ্যালয় হোক, কোনো স্কুল কলেজে, কোনো কারিকুলামে কিন্তু এমপ্লয়েবিলিটি স্কিলসের উপরে কিন্তু আলাদাভাবে কোনো বিশেষায়িত কোনো সাবজেক্ট কিন্তু নাই। ক্যারিয়ার প্ল্যানিং নামে কিন্তু একটা ইনক্লুসিভ একটা কোর্স আছে, যেটা বিবিএ অথবা এমবিএ ডিগ্রির সাথে কিন্তু করানো হয়, কিন্তু সেখানে কিন্তু যেটুকু করানো হয় বা যেটুকু পড়ানো হয় সেটা কিন্তু আসলে পর্যাপ্ত না। বিষয়টা হচ্ছে কি, সে যখন কর্মক্ষেত্রে যখন যাচ্ছে, চাকরি বাজারে সে যখন স্ট্রাগল করছে, একটাই কারণ তার এমপ্লয়েবিলিটি স্কিলটা কিন্তু ডেভেলপ করেনি। তো আমাদের কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আসলে জোর দিতে হবে যে স্টুডেন্ট কীভাবে এমপ্লয়েবিলিটি স্কিলস সে অর্জন করবে। তবে আসার কথা হচ্ছে এটাই যে বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি এখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিও এখন আসলে কাজ করছে, বিভিন্ন ওয়ার্কিং ক্লাবের মাধ্যমে কাজ করছে এমপ্লয়েবিলিটি স্কিল ডেভেলপ করার জন্য। তারপর বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাব আছে, বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, যেটার মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু তাদের এই সমস্ত এই যে এমপ্লয়েবিলিটি স্কিলস এগুলো কিন্তু তারা যাতে করে অর্জন করতে পারে, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আশার একটা দিক। আরেকটি বিষয় যে আমাদের ছাত্র জনতা তো একদম অনেক সাহসিকতার প্রমাণ দিয়েছে গণ অভ্যুত্থানের থেকে, যে আমাদের এই প্রজন্মটা অনেকেরই ধারণা ছিল যে কি করতে পারবে বা কি পারবে না। সো এই মতামত থেকেই কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা অনেক কিছু দেখতে পেরেছি, সাহসিকতা দেখতে পেরেছি, আবেগটা দেখতে পেরেছি। তো নতুন প্রজন্মের যে আবেগটা বা নতুন প্রজন্ম যে পড়াশোনা থেকে একটুটা পিছিয়ে যাচ্ছে বা এই আন্দোলনের ক্ষেত্রে বা আসলে আমাদের রাজনৈতিক সেক্টরকে গিয়ে আসলে স্টুডেন্টের যে একটা ইফেক্ট পড়ছে পড়াশোনার ক্ষেত্রে, এবং আপনি যদি দেখেন প্রাথমিক থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সব সেক্টরে কিন্তু একটা বড় ইফেক্ট পড়েছে এই গণ অভ্যুত্থানের যে সময়টা আমরা পার করেছি। এইটা কি কখনো রিকভারি করা সম্ভব কিনা, কিংবা এটা যদি সম্ভব হয়, এই যে একটা 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 ক্রাইসিস মোমেন্ট যে স্টুডেন্টরা ফেস করলো, এটা আসলে আগামী দিনে তাদেরকে আসলে ইন্সপায়ার করবে নাকি আসলে ডিমোটিভেট করবে? আপনি যেটা বলেছেন এটা আসলে আমি তো এখানে আমি কিন্তু একটা আশা দেখছি। ডিমোটিভেটেড হবার কিন্তু কোনো সুযোগই কিন্তু এখানে নাই। আর আপনি যেটা বলেছেন যে আমাদের ছাত্ররা বিশেষ করে যে সাহসিকতা দেখিয়েছে, দেখুন ছাত্ররা কিন্তু সাহসিকতা যে শুধু যে 2024-এ দেখিয়েছে সেটা কিন্তু না, এটা ছাত্ররা কিন্তু সেই 69-এ দেখিয়েছে, 52-তে দেখিয়েছে, 69-এ দেখিয়েছে, বাংলাদেশে অভ্যুদয়ের আগে এবং বাংলাদেশ অভ্যুদয়ের পরেও যে কয়টা অভ্যুত্থান ঘটেছে, ছাত্ররা তাদের দেশ ও জাতির অধিকার নিয়ে যেভাবে সচেতনতা তারা অর্জন করে এগিয়ে এসছে, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশের কাছে কিন্তু এটা অনুকরণীয়। সর্বশেষ আমরা তো 2024-এ দেখেছিলাম ছাত্ররাই কিন্তু আসলে প্রথমে এগিয়ে আসছে, মানে তাদের অধিকার নিয়ে তারাই কিন্তু এগিয়ে আসছে। তো আপনি যেটা বলছেন যে এই যে মুভমেন্টের জন্য বা যে আন্দোলনের জন্য ছাত্রদের পড়াশোনা যে ক্ষতি হয়েছে, আসলে এটা কোনোভাবে রিকভার করা সম্ভব কিনা, দেখুন এই যে আমি যেটা আপনাকে বললাম যে শিক্ষা কিন্তু মানুষের সর্বাঙ্গীন বিকাশের একটা মাধ্যম, আর এই সর্বাঙ্গীন বিকাশের ভিতরে কিন্তু রাজনৈতিক সচেতনতাও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা নিয়ামক। তো এ থেকে কিন্তু আমাদের হতাশ হওয়ার কিন্তু কিছু নাই। পড়াশোনা মানে যে শুধুমাত্র চেয়ার টেবিলে বসা, বই নিয়ে বসা, স্কুল কলেজে গিয়ে বসা, সেটা কিন্তু না। রাজনীতির যে মানটা আছে সেখানে যে রাজনৈতিক যে একটা চর্চা, এটাও কিন্তু শিক্ষার একটা নিয়ম। তো সুতরাং আমাদেরকে হতাশ হওয়ার কিন্তু আসলেই কিছু নাই। আচ্ছা, আরেকটু ছোট করে জানতে চাই, যেহেতু আপনি উদ্যোক্তা, কিভাবে শুরু করেছেন, উদ্যোক্তার সেক্টরটাতে কিভাবে আসলেন এই ব্যাপারে? আসলে যেটা হচ্ছে আমাদের পুরো পরিবারে আমি কেবল আসলে উদ্যোক্তা হয়েছি। এটা আসলে আমি যেটা দেখেছি, আমার বাবা উনি চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, শিক্ষকতা করতেন, প্রচুর পরিমাণে উনি কিন্তু সম্মান অর্জন করেছেন, যেমন তার ছাত্রদের কাছ থেকে, তার ছাত্রের পরিবার, বিভিন্নভাবে উনি কিন্তু সম্মান কিন্তু করেছেন। কিন্তু তারপর আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে তারপরও কোথাও যেন আমরা খুব সচ্ছল একটা ফ্যামিলি ছিল আমাদের, তারপর আমি কিন্তু অনুভব করেছি যে আমাদের কোথাও মাসের শেষে একটা টানাপোড়েনের দিকে আমরা যাচ্ছি, যেটা খুব অল্প সময়ের ভিতরে আবার কাভার হয়ে যেত মাসের শুরুতে। তো এই জায়গাটা থেকে কিন্তু আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আসলে এটা কিভাবে পরিবর্তনটা আসলে সম্ভব।
মানে আমার বাবাকে যেমন দেখছি যে মাসের শেষে একটা টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছেন, তারপরে মানে এটা কিভাবে উত্তরণ করা সম্ভব। তো ঠিক মানে যখন আমি হাই স্কুলে পড়ি তখন থেকে কিন্তু আমার মাথার মধ্যে একটা আসলো যে না, এটা তাহলে অবশ্যই তো করা সম্ভব। বাবাকে তো দেখেছি শুধুমাত্র চাকরি করতে, আবার অন্যান্যদের দিকে আমার যারা সহপাঠী ছিল তাদের দিকে যখন তাকাতাম আমি কিন্তু ডিফারেন্সিয়েটটা করতে পারতাম যে বাবা চাকরি করতো, তাদের বাবারা বিজনেস করছেন। এই জায়গাটাতে কিন্তু আসলে পার্থক্যটা। তো আমার ওই সহপাঠীদের পরিবারের ওই অবস্থা, তার বাবার পেশাটাই কিন্তু আমাকে অনুপ্রাণিত করেছে পরবর্তীতে আমাকে উদ্যোক্তা হবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এটিএন বাংলা পরিবারকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।